জগৎপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে বিশাল নামের এক ব্যক্তি নিজের বউ সুরেখার সাথে থাকত। বিশাল গ্রামে ঘুরে ঘুরে রান্নাঘরের বাসন বিক্রি করত, কিন্তু আস্তে আস্তে ওর ব্যবসা মন্দা হচ্ছিল। আর ও বুঝতে পারছিল না যে কেন কেউ ওর থেকে বাসন কিনছে না। একদিন ও ঘরে নিজের বউ সুরেখার সাথে কথা বলছিল। গিন্নি, যে কোনো একটা কারণে গ্রামে আর কেউ বাসন টাসন কিনছে না। আমিও সেটাই ভাবতে থাকছিলাম পতিদেব। আর যখন আমি বাজার গেলাম তখন আমি দেখলাম জমিদার গ্রামে নতুন দোকান খুলেছেন, যেখানে শহর থেকে আনা প্লাস্টিকের বাসনও পাওয়া যায়। সত্যি এই জমিদার গিন্নি তো সমস্ত রকমের ব্যবসাই করছে গ্রামের মধ্যে। এত জমি থাকার পরেও উনি বাসনের দোকান লাগানোর কি দরকার ছিল? এখন আমরা কি করব গিন্নি? একটা কাজ করো, সব বাসন একজোট করে জমিদারকে বিক্রি করে দাও। ওখান থেকে যা টাকা পাওয়া যাবে সেখান থেকে আমরা অন্য ব্যবসা শুরু করব। তা তুমি ঠিকই বলেছো গিন্নি। চলো জমিদার গিন্নির সাথে কথা বলে আসি আমরা। বিশাল জমিদারের কাছে গেল আর দেখলো সেখানে প্রথম থেকে কিছু লোক দাঁড়িয়েছিল, হাতে কিছু কাগজ নিয়ে, যার মধ্যে থেকে একজন প্রধানও ছিল। প্রধান মশাই, হ্যাঁ বাবা, আপনারা এখানে কি করছেন? এই সব প্রধান মশাই, এখানে আমরা আমাদের বাড়ির কাগজপত্র নিয়ে এসেছি। জমিদার গিন্নি নতুন কিছু নিয়ে এসেছেন গ্রামে। ওই সময় জমিদারনি ওই লোকগুলোকে বলল, প্রধান জি আর বাকি লোক যারা এখানে দাঁড়িয়ে আছে তাদের আমি এটা বলতে চাই যে আমি শহরে একটা ব্যবসা পেয়েছি, যার জন্য আপনারা যদি নিজের জমির কাগজ আমাকে দেন তো শুধু 40 দিনে আমি আপনাদেরকে ঘরের দ্বিগুণ মূল্য দেব। আর ঘরও আপনারা সবাই দেখতে পাচ্ছে, যদি প্রধান জি আমাকে বিশ্বাস করে নিজের জমির কাগজ আমায় দিতে পারে তাহলে আমার এটা মিনতি যে আপনারাও আমাকে বিশ্বাস করুন আর নিজেদের ঘরের কাগজ দিয়ে দ্বিগুণ মূল্য পান। প্রধান নিজের ঘরের কাগজ সবার সামনে জমিদারের হাতে দিয়ে দিল আর লোকেদের বলল, আমি তোমাদের প্রধান, জমিদার গিন্নির ওপর আমার পুরো বিশ্বাস। এই দেখো, আমি আমার কাগজপত্র জমিদার গিন্নিকে দিয়ে দিচ্ছি। প্রধানকে এটা করতে দেখে পুরো গ্রামও জমিদারনিকে নিজের নিজের ঘরের কাগজ দিতে লাগলো। বিশাল নিজের ঘরে গিয়ে নিজের বউকে সব বলল, যেটা শুনে ওর বউ ওকে বলল, যদি এমনটা হয় তাহলে আমরা তো খুব তাড়াতাড়ি মালামাল হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যাও বাড়ির কাগজপত্র নিয়ে এসো, আমি গিয়ে জমিদার গিন্নিকে দিয়ে আসি। হ্যাঁ, এক্ষুনি আনছি। সুরেখা জমির কাগজ বিশালকে দিল। বিশাল জমিদার কাছে গিয়ে নিজের ঘরের কাগজ দিয়ে দিল। শুধু বিশালই নয়, গ্রামের সমস্ত লোকেরা নিজের ঘরের কাগজ এনে জমিদারনিকে দিয়ে দিল। আসলে এটা জমিদারনির একটা ষড়যন্ত্র ছিল, ওদের থেকে ওদের ঘর কেড়ে নেওয়ার জন্য। আর তাতে প্রধানও মিলিত ছিল। প্রধান আর জমিদারনি গ্রামের লোকেরা যাওয়ার পর একে অপরকে বলল, বাহ প্রধানজি, লোভ তো আপনার ভেতরে শিল্পীকে জাগিয়ে দিয়েছে। আরে শিল্পী তো আমি শুরু থেকেই ছিলাম জমিদার গিন্নি, বোঝাপড়াটা মনে আছে তো? একদমই মনে আছে প্রধানজি, আপনি নিশ্চিন্ত থাকুন। আজই গিয়ে সব গ্রামবাসীদের ঘর নিজের নামে করিয়ে নেব আর আপনাকেও আপনার অংশ দিয়ে দেব। জমিদারনি গ্রামের সমস্ত লোকেদের ঘর নিজের আর প্রধানের নামে করিয়ে নিল। 40 দিন কেটে গেল আর প্রধান গ্রামবাসীদের বৈঠক ডাকলো, যেখানে জমিদারনিও প্রধানের সাথে দাঁড়িয়েছিল। গ্রামবাসীরা, তোমরা তোমাদের বাড়িঘর খালি করে দাও আর খুব তাড়াতাড়ি। কে? প্রধান মশাই, আমরা ঠিক বুঝলাম না। প্রধান মশাই, এসব আপনি কি বলছেন? আরে তোমরাই তো নিজেদের ঘর আমাকে দিয়েছিলে। কিন্তু আরে কিন্তু কিছু না, তোমরা সবাই বাড়িঘর খালি করে দাও তো। আরে এটা কিন্তু একেবারে অবৈধভাবে কবজা করা হচ্ছে। আরে সেটা কিভাবে? তোমরাই তো তোমাদের কাগজপত্রে আমাদেরকে এনে দিয়েছো, তাই না? তাহলে আমরা জোর করে থোড়ি না নিচ্ছি। নিজের ঘর খালি করে দাও, না হলে ঘরের ভাড়া দেয়া শুরু করো। গ্রামবাসীরা নিজেদের ঘরে যা কিছু ছিল সেই সব জিনিস বিক্রি করে জমিদারনি আর প্রধানকে টাকা দিয়ে ভাড়ায় থাকার প্রক্রিয়া শুরু করলো। অন্যদিকে বিশাল নিজের ঘরে গিয়ে নিজের বউ সুরেখাকে সব কথা বলল, যেটা শুনে ওর বউ ওকে বলল, কি বলছো? এবার আমরা কি করব? এই ঘরটাই তো শুধু ছিল যেটা আমাদের আশ্রয়, বাকি এই বাসন দিয়ে আমরা কি করব?
বাসনপত্র এখনো শুধুমাত্র কড়াই আর খুন্তি বাকি রয়েছে। গিন্নি, প্রধান আর ওই জমিদার মিলেমিশে আমাদেরকে অনেক ঠকিয়েছে। এই বাড়িতে থাকার জন্য এখন আমাদেরকে ভাড়া দিতে হবে, জানো তো। এখন আমরা কি করব? আমাদের কাছে খাওয়া দাওয়ারও তো টাকা নেই। আর আমাদের মতো গ্রামে অনেক লোক আছে যাদের ঘর জমিদারনি অনেক আগেই বন্ধ করিয়েছে। আরে চিন্তা করো না, যতগুলো কড়াই আমার কাছে আছে না, ওগুলো আমি আজকে গিয়ে বিক্রি করতে শুরু করি। যা যা পয়সা পাবো সেগুলো দিয়ে আমরা কিছু একটা করব ঠিকই। বিশাল কড়াই আর চামচ গ্রামে গ্রামে বিক্রি করতে লাগলো, কিন্তু কেউই ওর কাছ থেকে কড়াই আর চামচ কিনলো না। ও উদাস হয়ে গেল আর ঘরে ফেরত এলো। তখনই ও একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেল, যে বিশালকে দেখে বলল, বাবা, তোমাকে খুব দুঃখী দেখাচ্ছে, চিন্তা তোমার মাথায় দেখাচ্ছে। বলো বাবা, কি অসুবিধা? আমার সুখ শান্তি সব চলে গেছে, এখন আমি কি করব? বিশাল ওই বৃদ্ধ মহিলাকে সব কথা বলল। আর ওই বৃদ্ধ মহিলা বিশালকে নিজের ঝোলা থেকে একটা কাপড় বার করে দিল আর বলল, এটা নাও বাবা, এটা লাল কাপড়। এই কাপড়ের একটা নিজস্ব মাহাত্ম্য আছে। এটা ভালো কাজে ব্যবহার করো আর গ্রামবাসীদের সাহায্য করো। এইটা যখন তুমি নিজের কড়াইতে রাখবে আর বার করবে, তো এটা তোমায় কড়াইয়ে ঘর বানিয়ে দেবে। আগে মাতাজি, আপনাকে অশেষ ধন্যবাদ। বিশাল কড়াই আর ওই বৃদ্ধ মহিলার দেয়া লাল কাপড় ঘরে নিয়ে এলো আর নিজের বউকে সব বলল। যদি ওই বৃদ্ধ মহিলার কথা সত্যি হয়, তাহলে আমাদের ওটা একবার করে দেখা উচিত। তুমি একদম ঠিক বলেছ। বিশাল আর সুরেখা কড়াই নিয়ে ঘরের বাইরে এলো। বিশাল ওই লাল কাপড় কড়াইয়ের ওপরে রাখলো আর ওই লাল কাপড় চমকাতে লাগলো। যখনই বিশাল লাল কাপড় সরালো, তখনই জাদুতে কড়াইয়ের ভেতরে ঘর চলে এলো। আরে বাহ, এটা তো সত্যি কাজ করছে। এ তো সত্যিই দেখছি কড়াইয়ের মধ্যে বাড়ি চলে এসেছে গিন্নি। এখন আমরা গোটা গ্রামবাসীকে সাহায্য করতে পারবো। হ্যাঁ, ঠিক বলেছো। এখন আমাদের ঘরের ভাড়া দেওয়ার দরকার হবে না, আমরা এই কড়াইয়ের ঘরে থাকবো। বিশাল গ্রামবাসীদের ডাকলো আর এই সব কথা ওদের বলল। যদি তাই হয় তাহলে দয়া করে আমাদেরকেও সাহায্য করো, আমাদের বাড়িগুলোকেও কড়াইয়ের বাড়ি বানিয়ে দাও। অবশ্যই, এখন আমাদের আর ওই লোভী জমিদার আর প্রধানের কথা শুনতে হবে না। তোমরা সবাই বুঝতে পেরেছো তো? বিশাল গ্রামবাসীদের জন্য নিজের কড়াই এনে তার উপরে লাল কাপড় রেখে ওদের জন্য ঘর বানিয়ে দিল। আস্তে আস্তে সবাই কড়াইয়ের ঘরে থাকতে শুরু করলো। জমিদারনি অন্যদিকে প্রধানজির ঘরে এলো আর ওনাকে বলল, প্রধানজি, গ্রামে বৈঠক ডাকুন, কারণ ওরা কেউই আমাকে ঘরে থাকার ভাড়া দিচ্ছে না। না, পাবে না ভাড়া। কেন দেবে না ওরা আমাকে ঘরের ভাড়া? আমার ঘরের থেকে আমাদেরই টাকা দেবে না? আরে ভাড়া তো তখনই দেবে যখন ওরা বাড়িতে থাকবে। ওরা সবাই কড়াইয়ের ভেতরেই থাকছে। কি? এটা কোত্থেকে এলো? কড়াইয়ের ঘর? এটা কি করে হতে পারে? সব ওই বিশালের জন্যই হয়েছে। ওর কাছে একটা লাল কাপড় রয়েছে, যেটাকে কড়াইয়ের ওপরে রাখলে পরে সেই কড়াইটা বড় হয়ে যায় আর ভেতরে একটা বাড়িও তৈরি হয়ে যায়। তাহলে তো সেই লাল কাপড় আমাদের কাছে থাকা উচিত। কি বলো প্রধান? হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। চলো, আমি যোজনা বানিয়ে নিয়েছি। ওই কাপড় পাক্কা ওই বিশালের ঘরেই থাকবে। যখনই রাত হলো, জমিনদারনি আর প্রধান বিশালের ঘরের কাছে এলো। এখানে তো সব জায়গায় কড়াইয়ের ঘর। এখানে সবাই তো দেখছে এইভাবেই জীবন কাটাচ্ছে জমিদার গিন্নি। তুমি জানো তো বিশালের ঘর কোনটা? হ্যাঁ জমিদার গিন্নি, এই যে সামনে কড়াইয়ের বাড়িটা রয়েছে না, ওর মধ্যেই বিশালের বাড়ি রয়েছে। জমিনদারনি আর প্রধান বিশালের ঘরে ঢুকে গেল। ঢুকতে ওরা দেখলো বিশাল আর সুরেখা শুয়ে আছে আর অন্য টেবিলে লাল কাপড় রাখা ছিল। জমিনদারনি ওই কাপড় উঠিয়ে নিল আর প্রধানের সাথে সেখান থেকে বেরিয়ে গেল। ওরা দুজনে জমিনদারনির বাসনের দোকানে যেতে লাগলো। বাসনের দোকানের সামনে আসতেই জমিনদারনি প্রধানকে বলল, এই সেই লাল কাপড় যেখান থেকে বিশাল কড়াইতে ঘর বানায়। হ্যাঁ, ওটাই সেটা। চলো আমাদের দোকান থেকে এর ব্যবহার করে আমরা দেখি, তারপরেই কড়াইয়ের বাড়িটাকে শহরে বিক্রি করে অনেক পয়সা রোজগার করবো আমরা। জমিদারনি নিজের দোকান থেকে কড়াই নিল
আর প্রধান সেই লাল কাপড় ওর কড়াইয়ে রেখে দিল। ওই লাল কাপড় চমকাতে লাগলো, আর যখনই প্রধান সেই লাল কাপড় সরালো, কড়াইয়ে একটা জেল হয়ে গেল, যার মধ্যে প্রধান আর জমিদারনি দুজনেই কয়েদ হয়ে গেল। এই কড়াইতে তো ঘর হওয়া উচিত ছিল, এই জেল কি করে হলো? আর আমরা এখানে কি করছি? মনে হচ্ছে আমরা পুরোপুরি ফেঁসে গেছি জমিদার গিন্নি। সকালে সব গ্রামবাসীরা জমিদারনি আর প্রধানকে কড়াই জেলে দেখতে পেল। বিশালও সেখানে এলো আর ওকে বলল, আর প্রধান মশাই, জমিদার গিন্নি, আপনারা মনে করলেন যে চুরি করে কড়াইয়ের বাড়ি বানাবে না? বিশাল, আমাদের ক্ষমা করে দাও। ঠিক আছে, কিন্তু আগে কথা দিন যে সবার বাড়িঘর ফিরিয়ে দেবেন। আর প্রধান মশাই, আপনি আজ থেকেই প্রধানের পদ থেকে সরে যাবেন। আমি কথা দিচ্ছি, আমি সবার ঘর ফেরত দিয়ে দেব। আর আমিও আজকেই প্রধানের পদ থেকে ইস্তিফা দিয়ে দেব। দাও, ওই কাপড়টা আমাকে ফিরিয়ে দাও। বিশাল কাপড় উঠিয়ে নিল। যখনই ও কাপড়টা নিজের হাতে নিল, তখনই কড়াই আগের মতো হয়ে গেল। জমিদারনি আর প্রধান জেল থেকে বাইরে বেরিয়ে এলো, আর উনি সবাইকে সবার ঘর ফেরত দিয়ে দিল।